পাকিস্তানের রিজার্ভে যে ডলারটা আছে সেটা হচ্ছে $2.9 বিলিয়ন, মানে $3 বিলিয়ন কম। আর বাংলাদেশের ব্যাংকে রিজার্ভে এখনো $27 বিলিয়ন। অথচ আপনি সামরিক অবস্থানে পাকিস্তান কোথায়, বাংলাদেশ কোথায়? পৃথিবীতে বাংলাদেশ যেভাবে অরক্ষিত অবস্থায় আছে এইরকম অরক্ষিত কোন দেশ আছে বলে মনে হয় না, এমনকি সেটা মালদ্বীপ না। আসসালামু আলাইকুম। আজকে ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানের অবস্থানটা কোথায় ছিল, এখনো আছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের আমি একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে চাই, যে পাকিস্তানের সামরিক অবস্থান আর বাংলাদেশের সামরিক অবস্থান প্লাস পাকিস্তানের সক্ষমতা আর বাংলাদেশের সক্ষমতা, এই দুইটা জিনিস যেন আপনারা বুঝতে পারেন, সেই জন্য এই তুলনামূলক চিত্রটা তুলে ধরতে চাই। পাকিস্তানের জিডিপি $348 বিলিয়ন, আর বাংলাদেশের জিডিপি এখনো $460 বিলিয়ন। বাংলাদেশের জিডিপি পাকিস্তান থেকে কত বেশি? বাংলাদেশের মাথাপিছু জিডিপি, মানে আমাদের মাথাপিছু যে আয়, সেই মাথাপিছু জিডিপি হচ্ছে $2,621। পক্ষান্তরে ভারতের মাথাপিছু আয় $2,612, আমাদের চাইতে কিছু হলেও কম। আর পাকিস্তানের মাথাপিছু আয় কত জানেন? $1,471। মানে আমাদের অর্ধেক হচ্ছে পাকিস্তানের মাথাপিছু আয় বা জিডিপি। বাংলাদেশের বৈদেশিক ঋণ, বিদেশের ঋণ, মানে বিদেশ থেকে আমরা যে ঋণ টিন নেই, যে বলা হয় যে অনেক ঋণ নেওয়া হয়েছে অনেক, এই ঋণ ও জিডিপির যে শতাংশ হিসাবে যদি ধরা হয়, এই উপমহাদেশে বাংলাদেশের ঋণের পরিমাণ সবচেয়ে কম। বাংলাদেশে বৈদেশিক ঋণের হারটা হচ্ছে জিডিপির 18%। পক্ষান্তরে পাকিস্তানে বৈদেশিক ঋণের পরিমাণটা হচ্ছে তাদের জিডিপির 74%। কোথায় 18% আর কোথায় 74%? বাংলাদেশের মানুষের মাথাপিছু যে ঋণটা আছে, সেই ঋণের তুলনায় পাকিস্তানের মানুষের মাথাপিছু ঋণ প্রায় 4 গুণেরও অনেক বেশি। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান যে বলা হচ্ছে খারাপ, রিজার্ভ নাই, আমাদের প্রবাসী ভাই বোনেরা যে ডলার পাঠায়, সেই ডলার দিয়ে আমরা রিজার্ভটাকে সমৃদ্ধ করতেছি। ঠিক আছে, আমরা আগের তুলনায় রিজার্ভ আমাদের কমছে, কিন্তু তারপরেও এখনো প্রবাসী আয়ের উপর ভিত্তি করে আমাদের যে রিজার্ভ বর্তমানে বাংলাদেশ ব্যাংকে যে ডলারটা সংরক্ষিত আছে, বসে আছে, সেটা হচ্ছে $27 বিলিয়ন মতো। আর পাকিস্তানের রিজার্ভে যে ডলারটা আছে সেটা হচ্ছে $2.9 বিলিয়ন, মানে $3 বিলিয়ন কম। পাকিস্তানের রিজার্ভে $3 বিলিয়ন কম বৈদেশিক মুদ্রা মানে ডলার আছে, আর বাংলাদেশের ব্যাংকে রিজার্ভে এখনো $27 বিলিয়ন। অথচ আপনি সামরিক অবস্থানে পাকিস্তান কোথায়, বাংলাদেশ কোথায়? আমাদের একটা এয়ার ডিফেন্স আছে। আজকে যদি না করুক, ইন্ডিয়ার কথা বাদ দেন, আর মায়ানমার যদি আমাদের উপর অ্যাটাক করে, আমরা মায়ানমারকে প্রতিহত করতে পারবো? মায়ানমারের কাছে রাশিয়ান যে বিমান আছে, সেই বিমানকে ভূপাতিত করার মতো কোন এয়ার ডিফেন্স আমাদের আছে? আমরা মায়ানমারকে আঘাত করার জন্য সেরকম কোন ক্ষেপণাস্ত্র আমাদের আছে? আছে কিছু রকেট লঞ্চার, আছে কিছু রাইফেল, তার মধ্যে আবার সেগুলোর গুলি নাই। এই গুলি শট, সেটা আপনারা এই আন্দোলনে, জুলাই আন্দোলনে দেখতে পাইছেন যে সামরিক বাহিনী সহ আমাদের পুলিশের কাছে গুলিগুলা শট পড়ে গেছিল। কোথায় আছি আমরা? পৃথিবীতে বাংলাদেশ যেভাবে অরক্ষিত অবস্থায় আছে এইরকম অরক্ষিত কোন দেশ আছে বলে মনে হয় না, এমনকি সেটা মালদ্বীপ না। আমাদের পার্শ্ববর্তী দেশ গুলোর সাথে যদি তুলনা করেন, কোন দেশই আমাদের মতো অরক্ষিত নাই। অথচ এখনো আমাদের দেশের অভ্যন্তর থেকে সামরিক অস্ত্র বা সরঞ্জাম কেনার ক্ষেত্রে বাধা তৈরি করা হচ্ছে, চক্রান্ত পদে পদে। কিন্তু এই চক্রান্ত থাকবে, এটা তো সবাই জানে, কিন্তু চক্রান্তটাকে কেন আমরা নস্যাৎ করে দিতে পারি নাই? এত সমর্থন দিয়ে, এত রক্তপাতের বিনিময়ে যে সরকারকে ক্ষমতায় আনলাম, সেই সরকার এই চক্রান্তগুলো যে হবে সে সরকার কি জানতো না? সেই সরকার এই চক্রান্ত মিনিমাইজ করার ক্ষেত্রে কি ভূমিকা নিছে? কোন জায়গায় একটা কম্বাইন্ড অ্যাকশন প্ল্যান তৈরি করছে, কোন জায়গায় সেরকম অ্যাকশন পরিচালিত হয়েছে? মানে একটা জাস্ট এক কথায় বলতে গেলে আমাদের দেশে যে সরকার আছে, এই জিনিসটাই আমরা আপনার মনে করেন যে ক্লিয়ার বুঝতে পারতেছি না। সেখানে আমরা যুদ্ধ বিমান কিনবো কোত্থেকে? এই যে 8 তারিখে তুরস্ক থেকে যে আপনার ডিফেন্স ইন্ডাস্ট্রির হেড যে আসতেছে, তারা একটা কিছু প্রপোজাল নিয়ে আসতেছে, সেই প্রপোজালগুলো ইমপ্লিমেন্ট করতে দেবে
যারা যুদ্ধ বিমান কিনতে বাধা তৈরি করতেছে তারা তুরস্ক থেকে অস্ত্র কেনার কথা বাদ দেন, তুরস্ক চাচ্ছে বাংলাদেশে অস্ত্রের কারখানা তৈরি করতে, সেটা তৈরি করতে দেবে? বিশ্বাস হয়? এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করতে চাই। সঙ্গে থাকেন, ভালো থাকেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে বিষয়গুলো নিয়ে কথা বলতে উৎসাহ পাবো। খোদা হাফেজ, ভালো থাকবেন।